অনেক আদরে ভরিয়ে দেবে। কিন্তু এই প্রশংসার আড়ালে যে কতটা কঠিন বাস্তবতা লুকিয়েছিল তা আপনারা এই গল্পের মাধ্যমে জানতে পারবেন। আজ আমার বয়স 25 বছর। এমন একটা সময় ছিল যখন রোজ সকালে আমার স্বামী রোহিতের বাড়ি ফেরার আগেই আমি নিজেকে একটা ঘরের মধ্যে লুকিয়ে ফেলতাম। আমার স্বামী তো আমাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতো, তাহলে আমি কেন তার আসার আগেই নিজেকে এভাবে বন্দি করে রাখতাম? এই ঘটনার পেছনের সত্যটা জানলে আপনারাও শিউরে উঠবেন। আপনারা শুনলে হতবাক হবেন যে কিছু মানুষ অর্থের লোভে কতটা নিচে নামতে পারে। এজন্যই হয়তো বড়রা বলেন কাউকে প্রতারণা করতে নেই, কারণ যে অন্যকে ঠকায় সে একদিন নিজেও ঠকে যায়। আমার স্বামীর সঙ্গেও ঠিক এমনই কিছু ঘটেছিল। আমাদের বিয়ের 5 বছর পূর্ণ হয়েছিল। আমি স্বামীর সঙ্গে শহরেই থাকতাম, কারণ আমার স্বামী একজন অত্যন্ত বড় মাপের বিনিয়োগকারী ছিল। তার কোটি কোটি টাকার ব্যবসা ছিল, কিন্তু তা সত্ত্বেও তার টাকার লোভ কমেনি। সবসময় শুধু টাকা টাকা করত। এত বড় ব্যবসা থাকার পরেও সে সবসময় বলতো তার কাছে নাকি যথেষ্ট টাকা নেই, তাকে আরও টাকা আয় করতে হবে, আরও কোটি কোটি টাকা তার ব্যবসায় ঢালতে হবে। আমার স্বামী রোহিত এমনিতে একজন ভালো মানুষই ছিল। সে ছিল সম্পূর্ণ সুস্থ সবল এবং শারীরিক দিক থেকে যথেষ্ট শক্তিশালী। একদিন রাত প্রায় 12টার দিকে সে যখন বাড়ি ফিরল, আমি দেখলাম সে পা টেনে টেনে হাঁটছে। আমি উদ্বিগ্ন হয়ে তাকে জিজ্ঞেস করলাম সে এভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে কেন হাঁটছে। তখন সে আমাকে বলেছিল যে তার পায়ে নাকি সামান্য চোট লেগেছে। সেই কোনোভাবে একটা অজুহাত দিয়ে বিষয়টা এড়িয়ে গিয়েছিল। আমার স্বামী তার এক পুরনো বন্ধুর সঙ্গে যৌথভাবে ব্যবসা করত। সেই সময় পর্যন্ত সবকিছু একেবারে স্বাভাবিকই ছিল, কিন্তু যেদিন আমার স্বামীর পায়ে আঘাত লেগেছিল তার ঠিক 7 দিন পরে একদিন আমাদের বাড়িতে একটা ফোন আসে। ফোনটা ধরে আমরা জানতে পারলাম যে আমার স্বামী যার সঙ্গে ব্যবসা করত সেই বন্ধুটি নাকি মারা গেছে। তার বন্ধুর এমন আকস্মিক মৃত্যুর সংবাদ পেয়ে আমরা অত্যন্ত বিস্মিত হয়েছিলাম। আমার স্বামীর বন্ধুর মৃত্যুর পর তাদের দুজনের ব্যবসার সমস্ত টাকা আমার স্বামীর অ্যাকাউন্টে চলে আসে। বন্ধুর মৃত্যুর পরে আমার স্বামী মাঝে মাঝে খুব আফসোস করে বলতো, বন্ধুটা বেঁচে থাকলে আমার আজ এত দুশ্চিন্তা করতে হতো না। ওই ঘটনার ঠিক 1 মাস পরে একদিন রাতে আমার স্বামী দরজা বন্ধ করে ঘরের ভেতর কিছু একটা করছিল। আমি আমার মেয়েকে ঘুম পাড়িয়ে স্বামীর কাছে গেলাম। ঘরের ভেতরে দৃশ্যটা দেখে আমার তো চোখ ছানা বড়া হয়ে গিয়েছিল, কারণ আমার স্বামী পুরো বিছানার উপরে টাকার বান্ডেল ছড়িয়ে রেখেছিল এবং সে একদিক থেকে টাকাগুলো গুনে গুনে ব্যাগের মধ্যে ভরছিল। আমি ঘরের ভিতরে প্রবেশ করে তাকে জিজ্ঞেস করেছিলাম যে এত টাকা তার কাছে কোথা থেকে এলো। সে তখন উত্তর দিয়েছিল এটা তাদের ব্যবসারই টাকা। টাকার অঙ্কটা শুনে আমার মাথা ঘুরে গিয়েছিল, কারণ ওই বিছানার উপর প্রায় 10 কোটি টাকা ছড়ানো ছিল। আমি তাকে আবার জিজ্ঞেস করলাম এত টাকা সে কোথায় পেয়েছে। তখন সে পরিষ্কারভাবে জানিয়েছিল যে এই টাকা তারা দুজন তাদের ব্যবসার জন্য একজন বড় বিনিয়োগকারীর কাছ থেকে চুক্তি করে নিয়েছিল। সেদিনই আমার স্বামী আমাকে জানিয়েছিল যে সে এখন থেকে বাড়িতেই অফিস করবে। রাস্তার ধারে তাদের যে অফিসটা ছিল সেটা বন্ধ হয়ে যাওয়ায় সে বাড়িতেই অফিস খোলার সিদ্ধান্ত নিয়েছিল, এবং তার কিছুদিন পর থেকেই আমাদের বারান্দার ঘরটাকে আমার স্বামী তার অফিস বানিয়ে নিয়েছিল। সেদিন রাতে আমার স্বামী যখন তার ব্যবসার বিষয়ে আমার সঙ্গে কথা বলছিল, তখন সে বলেছিল তার অফিসের জন্য একজন মেয়ে রাখবে যে বিনিয়োগকারীদের সাথে কথা বলে বড় বড় চুক্তি নিয়ে আসবে। আমি তখন তাকে বলেছিলাম আমি থাকতে বাইরে থেকে মেয়ে রাখার কি প্রয়োজন, বড় বিনিয়োগকারীদের সঙ্গে কথা বলার কাজটা তো আমিই করতে পারবো। আমার স্বামী তখন হেসে বলেছিল তোমাকে আমার কাজের সঙ্গে জড়াইতে হবে না, এসব কাজে অনেক চাপ থাকে। ঠিক তার পরের দিন সকালেই বরের অফিসে বেশ কিছু মেয়ে ইন্টারভিউ দিতে এলো। তাদের মধ্যে পায়েল নামের একটি মেয়েও ছিল। আমার স্বামী তার শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতা দেখে তাকেই নির্বাচন করেছিল। স্বামী যেহেতু বাড়িতেই অফিস খুলেছিল, তাই তাকে সন্দেহ করার মতো তেমন কোনো কারণ ছিল না, কারণ আমি তো নিজের চোখেই সবকিছু দেখতে পেতাম যে তার অফিসে কে কখন আসছে বা যাচ্ছে। স্বামী বাড়িতে অফিস করার ফলে আমার কিছু জিজ্ঞেস করার আগেই সে তার অফিসের প্রত্যেকটা
প্রত্যেকটা কাজের কথা রাতে আমার সঙ্গে আলোচনা করত। পায়েলকে নির্বাচন করার পরে আমার স্বামী আমাকে বলেছিল মেয়েটা নাকি অত্যন্ত মেধাবী এবং এই কাজে তার অভিজ্ঞতাও অনেক বেশি। আমার স্বামীর পায়েলের উপর অগাধ বিশ্বাস ছিল যে সে খুব শীঘ্রই একজন বড় বিনিয়োগকারীর সন্ধান দেবে, যিনি প্রায় 20 কোটি টাকা বিনিয়োগ করতে রাজি হবেন। পায়েলও দেখতে আমার মতোই খুব সুন্দরী এবং কম বয়সী ছিল। এভাবেই আমার স্বামীর কাজ বেশ ভালোভাবেই এগিয়ে চলছিল। পায়েলও খুব মনোযোগ দিয়ে তার কাজ করছিল। প্রতিদিন সকালে আমি নিয়ম করে স্বামীর অফিসে গিয়ে ব্রেকফাস্ট বা চা দিয়ে আসতাম। আমি আসলে এটা দেখার অজুহাতে যেতাম যে অফিসের ভেতরে সবকিছু ঠিকঠাক আছে নাকি, কারণ আমার স্বামী যেহেতু একজন মহিলার সঙ্গে সারাক্ষণ কাজ করত, তাই আমি চা দেবার অজুহাতে অফিসে গিয়ে দেখতাম তাদের কাজ কেমন চলছে। এমনকি আমি হুট করে অফিসে ঢুকে পড়লেও আমার স্বামী কিন্তু একটুও বিরক্ত হতো না। এইভাবে বেশ কিছুদিন কেটে যাওয়ার পর একদিন যখন আমি চা নিয়ে হঠাৎ করে অফিসের দরজা খুলে ভিতরে ঢুকলাম, তখন ভিতরের দৃশ্যটা দেখে আমার বুকের ভেতর যেন দাও দাও করে জ্বলে উঠল। সেদিন আমি প্রথম এমন কিছু দেখেছিলাম যা আমার মনকে ভেঙে চুরমার করে দিয়েছিল। আসলে পায়েলের পোশাকে টেবিলে রাখা এক গ্লাস জল পড়ে গিয়েছিল এবং তার হাঁটুর ওপরের অংশে পড়ে যাওয়া জল আমার স্বামী একটা টিস্যু পেপার দিয়ে মুছে দিচ্ছিল। আমি দরজা খুলে ওই দৃশ্যটা দেখার সঙ্গে সঙ্গে আমার স্বামী তাড়াতাড়ি পায়েলের পা থেকে নিজের হাতটা সরিয়ে আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলেছিল, আসলে পায়েলের গায়ে জল পড়ে গিয়েছিল, তাই আমি সেটাই মুছে দিচ্ছিলাম। কিন্তু আমার তাতে ভীষণ রাগ হয়েছিল। আমি তখন চায়ের কাপটা টেবিলে রেখে দিয়ে রাগে গজরাতে গজরাতে সেখান থেকে বেরিয়ে চলে গেলাম। ওই সময় পায়েল কিন্তু মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়েছিল। আমি বুঝতে পারছিলাম সেও আমাকে দেখে খুব লজ্জিত হয়েছে। সেদিন সন্ধ্যায় যখন আমার স্বামী অফিস বন্ধ করে ঘরে এলো, তখন আমি তাকে অনেক রাগ দেখিয়ে বলেছিলাম, তোমার কি এমন দরকার যে পায়েলকে নিজের অফিসে রাখতে হবে? ও যে কাজটা করে দিচ্ছে সেটা তো আমিও করে দিতে পারতাম। আমার স্বামী তখন আমাকে ব্যঙ্গ করে বলেছিল, তুমি তো শুধু একজন গ্র্যাজুয়েট, কিন্তু পায়েল MBA করেছে, সে তার কলেজের সেরা ছাত্রী ছিল। শুধু তাই নয়, এই কাজে ওর অনেক অভিজ্ঞতাও রয়েছে, সেই যোগ্যতাটা তোমার মধ্যে নেই। সেদিনই প্রথম আমি আমার স্বামীর মুখে অন্য কোনো মহিলার এত প্রশংসা শুনেছিলাম। আমার ভীষণ কষ্ট হয়েছিল। এটা তো একটা স্বাভাবিক ব্যাপার যে কোনো স্ত্রী যখন তার স্বামীর মুখে অন্য কোনো মহিলার প্রশংসা শোনে তখন তার কষ্ট হবেই স্বাভাবিক। তবু আমি আমার স্বামীকে এটা বোঝানোর চেষ্টা করেছিলাম যে মানুষ চেষ্টা করলে সব কিছুই পারে এবং আমি তার ব্যবসায় তাকে সাহায্য করতে চাই। আমি পায়েলের জায়গায় তার কাজগুলো করে দিতে আগ্রহী। কিন্তু আমার স্বামী কোনোভাবেই আমার প্রস্তাবে রাজি হলো না। শুধু তাই নয়, বেশ কিছুদিন ধরে এই ব্যাপারটা নিয়ে আমার সঙ্গে আমার স্বামীর মনোমালিন্য চলছিল। আমি রেগে গিয়ে তাকে বলেছিলাম, পায়েল দেখতে অনেক সুন্দরী, তাই তুমি তাকে সেক্রেটারি হিসাবে নিজের অফিসে রেখেছো তো? সেদিন রাত 12টার সময় আমার স্বামী বাইরে থেকে বাড়ি ফিরেছিল। আমি তার জন্যই অপেক্ষা করে বসেছিলাম। তাকে যখন জিজ্ঞাসা করলাম, তুমি এত রাতে কোথায় ছিলে? সে তখন বলল, তার নাকি বাড়িতে আসতেই ইচ্ছা করছিল না, তাই সে বাইরে ছিল। কিন্তু আমার সন্দেহ হলো যে সে নিশ্চয়ই পায়েলের সঙ্গে দেখা করতে গিয়েছিল। আমি তখন আর নিজেকে সামলাতে না পেরে তাকে সরাসরি বলেছিলাম, তুমি আমাকে মিথ্যে কথা বলছো, তুমি নিশ্চয়ই ওই পায়েলের সঙ্গে দেখা করতে গিয়েছিলে। আমার স্বামী কিন্তু তখনও কোনোভাবেই স্বীকার করছিল না যে সে পায়েলের সঙ্গে দেখা করতে গিয়েছিল। কিন্তু তার শরীর থেকে আসা মেইলি পারফিউমের গন্ধ পেয়ে আমি তখন রাগে ফেটে পড়েছিলাম। আমি চিৎকার করে বলেছিলাম, তুমি আমাকে মিথ্যে বলছো এবং তুমি খারাপ পথে পা বাড়িয়েছো। তুমি আমাকে সত্যি কথা বলো, এত রাত পর্যন্ত কোথায় ছিলে? তুমি পায়েলের কাছেই গিয়েছিলে, তাই তো? আমার মুখ থেকে বারবার একই কথা শুনে আমার স্বামী তখন রেগে চিৎকার করে আমাকে বলেছিল, হ্যাঁ, আমি পায়েলের সঙ্গেই দেখা করতে গিয়েছিলাম। আমি তো আমার স্বামীর এইরকম আচরণ দেখে আরও বেশি অবাক হয়েছিলাম। তার মানে আমার স্বামী সত্যি রাত 12টার সময় পায়েলের সঙ্গে দেখা করতে গিয়েছিল। আমি তখন তাকে বলেছিলাম, তুমি যা করছো খুব খারাপ করছো। তুমি একটা বাচ্চার বাবা, তুমি কিভাবে আমাকে ঠকিয়ে অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক রাখতে পারো? আমার স্বামী তখন আমাকে অনেক রেগে বলেছিল, তোমার সঙ্গে আমি কোনো রকম তর্ক করতে চাই না এবং তোমাকে কোনো কথার অর্থও বোঝাতে চাই না। তোমার মাথায় আমার প্রতি সন্দেহের প্রকা ঢুকেছে। আমি নিজের ব্যবসা বাড়াতে চাই এবং পায়েল আমার জন্য খুব সৌভাগ্যের প্রতীক। ওই মেয়েটার মাধ্যমেই আমি নিজের স্বপ্ন পূরণ করতে পারবো। তাই আমি কোনো মতেই পায়েলকে আমার অফিস থেকে বের করব না। আমি তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম তার মানে এই নয় যে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক আছে। তার সঙ্গে আমার শুধুমাত্র কাজের সম্পর্ক রয়েছে। এই কথাটা তুমি নিজের মাথায় ঢুকিয়ে নাও। এত রাতে আমার স্বামী একজন মহিলার সঙ্গে দেখা করে এসেছে, এই কথাটা সহ্য করতে না পেরে আমি তাকে বলেছিলাম সে যেন পায়েলকে তার অফিস থেকে বের করে দেয়। কিন্তু আমার স্বামী আমাকে সাফ জানিয়ে দিয়েছিল সে পায়েলকে কোনো মতেই বের করবে না। তাতে আমি যদি বাড়ি ছেড়েও চলে যাই তাহলেও সে নাকি পায়েলকে অফিস থেকে সরাবে না।
আমি যখন তাকে হুমকি দিয়েছিলাম যে সে যদি পায়েলকে অফিস থেকে বের না করে তাহলে আমি নিজে পায়েলকে ঘাড় ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেব, এই কথাটা শুনে পরের দিন সকালবেলা পায়েল অফিসে আসার আগেই আমার স্বামী আমার সঙ্গে যে পাশবিক আচরণ করেছিল সেটা দেখে আমার পায়ের তলার মাটি সরে গিয়েছিল। আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না। আমি যখন তাকে পায়েলকে বের করে দেওয়ার হুমকি দিয়েছিলাম তখন আমার স্বামী পায়েল অফিসে আসার আগেই আমার ওপর পাশবিক অত্যাচার করে এবং স্টোর রুমে আমার হাত পা বেঁধে ফেলে রাখে, এমনকি আমার মুখেও কাপড় বেঁধে দিয়েছিল যাতে আমি কোনো রকম চিৎকার করতে না পারি। যেদিন থেকে আমার স্বামীর পায়ে আঘাত লেগেছিল সেদিন থেকে সে লাঠি নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটত। সেদিন তার হাতে সেই লাঠি দিয়েই আমাকে অনেক মেরেছিল যখন আমি তার মুখোমুখি হয়ে তর্ক করেছিলাম। এমনকি পরে জানতে পেরেছিলাম যে সেদিন পায়েল যখন অফিসে এসে আমার ব্যাপারে জিজ্ঞাসা করেছিল তখন আমার স্বামী তাকে মিথ্যে কথা বলেছিল যে আমি বাড়িতে নেই, আমি আমার বাবার বাড়িতে গেছি। সেই দিনের পর থেকে আমার স্বামী প্রত্যেকদিন আমার হাত পা এবং মুখে কাপড় বেঁধে দিয়ে আমাকে স্টোর রুমে বন্দি করে রাখত, কারণ আমি যেহেতু তাকে হুমকি দিয়েছিলাম যে পায়েলকে তার অফিস থেকে বের করেই ছাড়বো। এইভাবে প্রায় 10-12 দিন কেটে যাবার পর সেদিন যখন আমি আধমারা অবস্থায় স্টোর রুমে পড়েছিলাম তখন আমার স্বামী আমার কাছে এসে বলেছিল, তুমি যদি আমার কাজের সঙ্গে একমত থাকতে তাহলে আমাকে প্রত্যেকদিন তোমার সঙ্গে এরকম দুর্ব্যবহার করতে হতো না। তোমার এই রকম অবস্থা দেখে আমার খুব কষ্ট হচ্ছে। আমি তোমাকে কোনো কষ্ট দিতে চাই না, কিন্তু আমি বাধ্য হয়ে তোমার সঙ্গে এই রকম ব্যবহার করছি। আর এমনিতেও আমি তোমাকে কতবার বলেছি যে পায়েলের সঙ্গে আমার শুধুমাত্র কাজের সম্পর্ক রয়েছে, আর কিচ্ছু নয়। আমি তোমাকে এই অবস্থায় বেশি দিন ফেলে রাখতে পারবো না। এই বলে আমার স্বামী যখন আমার মুখের কাপড়টা সরিয়ে দিল তখন আমি কাঁদতে কাঁদতে তার হাতে পায়ে ধরে বললাম, দয়া করে আমার হাত ও পায়ের বাঁধন খুলে দাও। আমি তোমার কোনো কাজে বাধা সৃষ্টি করব না, তুমি যেটা বলবে আমি সেটাই করব, কিন্তু আমাকে আর এইভাবে বেঁধে রেখো না। আমার স্বামী তখন তাড়াতাড়ি আমার হাত ও পায়ের বাঁধন খুলে দিয়ে আমাকে জড়িয়ে ধরে বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তো এইসব কিছু তোমাদের ভবিষ্যতের জন্যই করতে চাইছি, যাতে আমাদের টাকা পয়সার কোনো রকম অভাব না হয়। তাই তুমি আমার কাজে বাধা দিও না। আমি তখন তাকে জিজ্ঞেস করলাম, তোমার পায়েলের সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই তো? আমার স্বামী তখন আমার মাথায় হাত রেখে বলল, তোমার দিব্যি, আমার পায়েলের সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই, আমি শুধু তোমাকেই ভালোবাসি। সেদিনের পর থেকে আমি কিন্তু আমার স্বামী এবং পায়েলের ওপর আর কোনো রকম সন্দেহ করিনি। কিছুদিন পরে আমার স্বামী খুব খুশি হয়ে আমার হাতে অনেকগুলো টাকা দিয়ে বলল, তুমি অনেকদিন নিজের জন্য কিছু কেনাকাটা করনি, তাই তুমি আজ বাজারে গিয়ে নিজের পছন্দের জিনিস কিনে নিয়ে এসো, তোমারও ভালো লাগবে। আমার স্বামী যখন আমার হাতে অনেকগুলো টাকা দিয়েছিল তখন আমি খুব খুশি হয়েছিলাম এবং ভেবেছিলাম বাইরে গিয়ে সবার জন্য কিছু না কিছু কিনে নিয়ে আসব। তাই সেদিন আমি খুব আনন্দের সঙ্গে বাড়ি থেকে একাই বেরিয়েছিলাম। আসলে সেদিন আমার স্বামীর অফিস বন্ধ ছিল। সে বলেছিল তার ল্যাপটপে নাকি কিছু জরুরি কাজ আছে, তাই সে বাড়িতে থেকেই কাজটা করতে চায়। স্বামীর কথা শুনে আমি খুশি মনেই বাড়ি থেকে বেরিয়েছিলাম, কারণ সেদিন তার উপরে সন্দেহ করার তো কোনো কারণই ছিল না, অফিসই তো বন্ধ ছিল। তাই সেদিন আমি যখন বাজার করতে বেরিয়েছিলাম তার প্রায় আধ ঘন্টা পরেই একটা অজানা নম্বর থেকে কেউ একজন ফোন করে আমাকে বলল, ম্যাডাম, আপনি তাড়াতাড়ি বাড়ি গিয়ে দেখুন আপনার স্বামী তার সেক্রেটারির সঙ্গে কি করছে। ছেলেটি কথা শুনে আমি ভীষণ ঘাবড়ে গিয়ে তাড়াতাড়ি একটা অটো ধরে বাড়ি ফিরে এসেছিলাম। বাড়ি ফিরে দরজা খুলে যা দেখেছিলাম তাতে আমার মাথা ঘুরে উঠেছিল। আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি যেই লোকটাকে আমি এত ভালো মনে করতাম সেই লোকটার মনে এতটা পাপ জমা ছিল। কারণ দরজা খুলে দেখলাম পায়েল ঘরের ভিতরেই ছিল, সে তার পোশাক ঠিক করছিল এবং আমার স্বামী নিজের প্যান্ট ঠিক করছিল। ওই দৃশ্যগুলো দেখার পরে আমার আর কিছুই বুঝতে বাকি ছিল না। তারপর আমাকে দেখে ভয় পেয়ে পায়েল তাড়াতাড়ি আমার বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। পায়েল চলে যাবার পরে আমি চিৎকার করে আমার স্বামীর কাছে গিয়ে তার কলার ধরে বলেছিলাম, তুমি এত বড় মিথ্যেবাদী আর চরিত্রহীন, তোমাকে দ্বিতীয়বার বিশ্বাস করে আমি অনেক বড় ভুল করেছি। তুমি তো বলেছিলে পায়েলের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই। এখন আমি বুঝতে পারছি তুমি কেন এত খুশি হয়ে আমার হাতে টাকা দিয়ে আমাকে বাজার করতে পাঠিয়েছিলে, কারণ তুমি যাতে নিজের কিছুক্ষণের নোংরামি পায়েলের সঙ্গে পূরণ করতে পারো। কিন্তু আজ তুমি আমাকে কিভাবে মিথ্যে কথা বলবে, কারণ আমি তো নিজের চোখে তোমার সব কিছু দেখে ফেলেছি। আমার স্বামী তখন আমার মুখে আঙুল দিয়ে বলল, একদম চিৎকার করবে না, আস্তে কথা বলো, নইলে সবাই শুনতে পেয়ে যাবে। আর এমনিতেও এগুলো আমাদের কাজেরই একটা অংশ, এসব না করলে জীবনে এগিয়ে যাওয়া যায় না। আমি যা করছি তোমাদের ভালোর জন্যই
করছি। তার কথা শোনার পরে আমি তার গালে একটা সজোরে থাপ্পড় মেরে বলেছিলাম, তোমার লজ্জা করে না এই কথাটা বলতে যে তুমি যা করছো সবকিছু নাকি আমাদের জন্য? আমাদের জন্য এসব নোংরা কাজ করার কোনো দরকার নেই। আমি তোমাকে কোনোদিন বলিনি যে আমি কোটি কোটি টাকার গয়না চাই বা অনেক বড় বাড়ি চাই। তুমি আজকে এই মুহূর্তে ওই মেয়েটাকে তোমার অফিস থেকে বের করবে, নইলে আমি কিন্তু পুলিশের কাছে গিয়ে তোমার নামে অভিযোগ করব যে তুমি আমার থাকতে অন্য কোনো মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক রেখেছো। আমি পুলিশের কাছে যাব এই কথাটা শুনে আমার স্বামী ভীষণ রেগে গিয়ে তার হাতের কাছে থাকা লাঠি দিয়ে আমাকে আবারও অনেক মারধর করে বলেছিল, যা করার আছে করে নে, আমি পায়েলকে ছাড়বো না। পায়েলের সঙ্গে থাকতে আমার ভালো লাগে। সে একটা শিক্ষিত মেয়ে, তার মধ্যে যে গুণ আছে সেই গুণ তোর মধ্যে নেই। তুই তো একটা গেঁউর মতো সেজেগুজে থাকিস। আর পায়েলকে দেখ, সে কতটা আধুনিক। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি পায়েলের সঙ্গেই থাকবো। আমি তো বুঝেই গিয়েছিলাম আমার স্বামী খারাপ পথে চলে গেছে এবং এই সময় তার সঙ্গে তর্ক করে কোনো লাভ নেই, কিন্তু চোখের সামনে তাকে অন্য মেয়ের সঙ্গে এসব করতেও দেখতে পারতাম না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আমার বাবার বাড়ি চলে যাব। আর তারপরের দিন সকালেই আমি মেয়েকে নিয়ে বাবার বাড়ি চলে গেলাম। বাবার বাড়ি গিয়ে কিন্তু আমি খুব বেশি দিন বাবা মায়ের কাছ থেকে সত্যিটা লুকিয়ে রাখতে পারিনি। তারপর বাবার বাড়িতে 10-15 দিন থাকার পর একদিন হঠাৎ করে দেখি আমার স্বামী এসে হাজির। সে বাড়িতে ঢুকেই আমার পা ধরে ক্ষমা চাইতে শুরু করলো। ওই সময় আমার বাবা অনেক রেগে গিয়ে তাকে বলেছিলেন, আমার মেয়েকে এত কষ্ট দিয়ে এখন তুমি ক্ষমা চাইতে এসছো? আমার মেয়ে তোমাকে কোনোদিন ক্ষমা করবে না। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। আমার মেয়েকে আমি সারা জীবন নিজের কাছে রেখে খাওয়াতে পড়াতে পারবো। ওই সময় আমিও বাবার কথাতেই একমত ছিলাম, কারণ আমার স্বামী আমাকে যে কষ্ট দিয়েছিল তাতে তাকে ক্ষমা করা তো দূরের কথা, আমি তার কোনো কথাও শুনতে রাজি ছিলাম না। কিন্তু সে যখন আমার বাবা ও মায়ের হাতে পায়ে ধরে আমার সঙ্গে দুটো কথা বলার জন্য অনুরোধ করতে লাগলো, তখন আমি বাধ্য হয়ে তার কথা শুনতে রাজি হলাম। আসলে একটা মানুষের সঙ্গে 5 বছর সংসার করার পরেও আমি তার আসল রূপটা দেখতেই পাইনি। আমি তো তাকে অনেক ভালো মানুষ ভাবতাম, কিন্তু সে তো ছিল মানুষের রূপে একটা শয়তান। আসলে আমার স্বামী তার যেই বন্ধুটার সঙ্গে ব্যবসা করত, সেই বন্ধুটার দুর্ঘটনায় মৃত্যু হয়নি। তার মৃত্যুর পেছনে আমার স্বামীর একটা অনেক বড় ষড়যন্ত্র ছিল। আমার স্বামী তার বন্ধুকে ঠকিয়েছিল, আর এই কথাগুলো আমি কখনো জানতেই পারিনি। সেদিন রাতে আমার স্বামী যখন বাড়ি ফিরেছিল তখন সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল, কারণ সেদিন তার বন্ধুর ক্ষতি করতে গিয়ে তার নিজের পায়েই আঘাত লেগেছিল। কিন্তু সে আমাকে মিথ্যে কথা বলেছিল। আজ অবধি সে আমাকে কোনো কিছুই সত্যি বলেনি। সে আমাকে সবসময় অন্ধকারে রেখেছিল। তার বন্ধুর মৃত্যুর পরে সে সমস্ত টাকা পয়সা নিজের অ্যাকাউন্টে নিয়ে নিয়েছিল এবং এই টাকার লোভেই সে তার বন্ধুকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছিল। তারপরে সে যখন একাই ব্যবসা করার সিদ্ধান্ত নিয়েছিল, তখন সে বাড়িতে অফিস খুলে পায়েলকে রেখেছিল বিনিয়োগকারীদেরকে নিজের ফাঁদে ফেলার জন্য। কিন্তু পায়েল নাকি ধীরে ধীরে আমার স্বামীকেই নিজের ভালোবাসার জালে ফাঁসিয়েছিল। এমনকি আমার স্বামী প্রত্যেকদিন পায়েলের সঙ্গে ঘনিষ্ঠ হতো, এবং এই কথাগুলো আমি কোনোদিনই জানতে পারিনি। আমার স্বামী নাকি রোজ পায়েলের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করত, এমনকি তার বাড়িতেও যেত। পায়েল এটাও বলেছিল যে তার একজন প্রেমিক আছে। তাহা সত্ত্বেও আমার স্বামী পায়েলকে বলেছিল, তুমি তোমার প্রেমিককে ছেড়ে দিয়ে আমার সঙ্গে চলে এসো, আর তুমি যদি আমার সঙ্গে থাকতে রাজি হও তাহলে আমিও নিজের স্ত্রীকে ছেড়ে দেব। কিন্তু পায়েল আমার স্বামীর প্রস্তাবে নাকি রাজি হয়নি। কিন্তু সে আমার স্বামীকে নিজের জালে জড়িয়ে রেখেছিল, কারণ সে আমার স্বামীকে উচিত শিক্ষা দিতে চেয়েছিল। এবং সে আমার স্বামীকে এমনভাবে ঠকিয়েছে যে আমার স্বামীর এখন আত্মহত্যা করা ছাড়া আর কোনো পথ খোলা নেই। কারণ আমি যখন তাকে ছেড়ে বাবার বাড়ি চলে এসেছিলাম, তারপরে একজন অনেক বড় বিনিয়োগকারী 20 কোটি টাকা আমার স্বামীর কোম্পানিতে বিনিয়োগ করেছিল, এবং আমার স্বামী নাকি একটা অনেক বড় চুক্তিপত্রে সই করেছিল। তারপরে পায়েল যখন আমার স্বামীকে নিজের প্রেমের ফাঁদে ফেলে তার কাছ থেকে সমস্ত তথ্য গোপন বিবরণ নিয়ে আমার স্বামীর অ্যাকাউন্ট থেকে 30 কোটি টাকা নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেয়, তখন সে আমার স্বামীর সঙ্গে দেখা করে বলেছিল যে সে আমার স্বামীর সব টাকা নিজের অ্যাকাউন্টে নিয়ে নিয়েছে, ঠিক যেইভাবে নাকি আমার স্বামী পায়েলের স্বামীকে ঠকিয়ে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে তার 10 কোটি টাকা নিজের অ্যাকাউন্টে নিয়েছিল। আসলে আমার স্বামীর বন্ধু অর্থাৎ পায়েলের স্বামী আমার স্বামীর সঙ্গে ব্যবসা শুরু করার 2 মাস আগেই নাকি পায়েলের সঙ্গে গোপনে রেজিস্ট্রি বিয়ে করেছিল। আমার স্বামীর মৃত বন্ধু যে পায়েলের সঙ্গে রেজিস্ট্রি বিয়ে করেছিল, এই ব্যাপারে আমরা কেউই কিছু জানতাম না, এবং আমরা কোনোদিন ভাবতেও পারিনি
যে পায়েলই হচ্ছে সেই মেয়ে যাকে আমার স্বামীর বন্ধু বিয়ে করেছিল। সেদিন পায়েল আমার স্বামীকে বলেছিল, তুমি যেমন আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছো এবং তাকে যেমনভাবে তুমি ঠকিয়েছিলে, আমিও ঠিক সেইভাবেই তোমাকে আজ এমনভাবে ঠকিয়েছি যে তোমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় নেই। কারণ এই 30 কোটি টাকা তুমি নিজে কিডনি বিক্রি করেও শোধ করতে পারবে না। আমি তো সেদিনই বুঝে গিয়েছিলাম, যেদিন তুমি 10 কোটি টাকা নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছিলে, সেদিনই আমি বুঝে গিয়েছিলাম যে আমার স্বামীর মৃত্যুর পেছনে তোমারই হাত আছে। তাই আমি সেদিনই প্রতিজ্ঞা করেছিলাম যে তোমাকে আমি উচিত শিক্ষা দেব, কারণ তোমার জন্য আজ আমি আমার স্বামীকে হারিয়েছি। সেদিন আমার স্বামী যখন পায়েলের মুখ থেকে সবকিছু শুনেছিল, তখন সে তাকেও নাকি মারার চেষ্টা করেছিল। তখন পায়েলের প্রেমিক, যার নাম অরিন্দম, আসলে ওই ছেলেটা পায়েলের প্রেমিক ছিল না, সে তো ছিল পায়েলের মামাতো ভাই, এবং সে পায়েলকে সাহায্য করেছিল আমার স্বামীকে উচিত শিক্ষা দিতে। সেদিন পায়েল আমার স্বামীর চোখের সামনে থেকে 30 কোটি টাকা নিয়ে উধাও হয়ে গিয়েছিল, কিন্তু আমার স্বামী কিচ্ছু করতে পারেনি। এমনকি পায়েল আমার স্বামীকে একটা ভিডিও দেখিয়েছিল, যেই ভিডিওতে আমার স্বামী আমাকে ধরে পাশবিকভাবে মারধর করেছিল, এবং পায়েল বলেছিল সে নাকি এই ভিডিওটা পুলিশকে দিয়ে দিয়েছে। আমার স্বামীর সব কিছু বলার পরে পুলিশ কিন্তু আমাদের বাড়িতে এসে হাজির হয়েছিল। ভিডিওটি দেখার পরে পুলিশ আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমার স্বামী কি সত্যি আমার উপরে শারীরিকভাবে অত্যাচার করত। ওই সময় আমার স্বামী আমাকে চোখে চোখে ইশারা করে বারণ করেছিল যাতে আমি সত্যি কথাগুলো না বলি, কিন্তু আমি সেদিন সব কিছু সত্যি কথা বলেছিলাম। আমার স্বামী ওই সময় আমার পা ধরে ক্ষমা চেয়েছিল, কিন্তু আমি তাকে ক্ষমা করতে পারিনি, কারণ সে আমার সঙ্গে অনেক অন্যায় করেছিল। সে যেমন আমাকে ঠকিয়েছিল, ঠিক সেও নিজে ঠকে গিয়েছিল, এবং তার বেঁচে থেকেও কোনো লাভ ছিল না, কারণ সে ওই 30 কোটি টাকা জীবনেও শোধ করতে পারত না। তাই আমার স্বামী জেল হয়েছিল। এখন সে জেলে বসে জেলের খাবার খাচ্ছে। আমার স্বামী তো আমাকে প্রথম থেকে অন্ধকারে রেখেছিল, সেই তো আমার সঙ্গে ভালোবাসার অভিনয় করেছিল। টাকার লোভে আমার স্বামী যে ভেতরে ভেতরে কত দুর্নীতি করেছিল, সেগুলো তো আমি কিচ্ছু জানতাম না। আমি তো তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতাম। এই জন্যই হয়তো বলে যে যেমন কর্ম করে সে ঠিক সেই রকমই ফল পায়। আমি তো দেখতে শুনতে ভীষণ সুন্দরী ছিলাম, তা সত্ত্বেও আমার সঙ্গে এত খারাপ হয়েছিল। এই জন্যই বলে যে চেহারা সুন্দর হলেই যে ভাগ্য সুন্দর হবে, এটা কিন্তু সত্যি নয়। কার ভাগ্যে কি লেখা আছে সেটা তো একমাত্র উপরওয়ালাই জানেন। এখন আমি আপাতত বাবার বাড়িতেই আছি এবং ভালো আছি। আমার স্বামী টাকার লোভে অন্ধ হয়ে গিয়েছিল, আজ টাকার জন্যই তার পুরো জীবনটাই নষ্ট হয়ে গেছে। এই জন্যই বলে অতিরিক্ত লোভ করা উচিত নয়। আজ আমার স্বামীর সঙ্গে সেটাই হয়েছে। লোভে পাপ এবং পাপে মৃত্যু। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।